সকাল থেকে আকাশটা থমথমে মেঘলা রূপ ধারণ করে আছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি নেমে পুরো ধরণীকে ভিজিয়ে দেবে। সতেজ গাছপালার সবুজ পাতাগুলো কালচে মেঘের ছায়া যেন নতুন রূপ ধারণ করেছে। বাতাসে বইছে আর্দ্র হিমশীতল এক স্নিগ্ধ আমেজ। প্রকৃতি যেন আস্থার সমস্ত অপরূপ সৌন্দর্য উজাড় করে সাজিয়ে বসেছে। কিন্তু প্রকৃতির এই মনোরম রূপও আজ মেহুলের বিষণ্ণ মনকে স্পর্শ করতে পারছে না। বৃষ্টি বরাবরই মেহুলের ভীষণ পছন্দের, কিন্তু আজকের এই মেঘলা দিনটা কেন যেন ওর মনকে বড্ড ভারাক্রান্ত করে তুলেছে। তার উপর আজ হাসপাতালে ওর কোনো ডিউটি নেই। আগামীকাল সন্ধ্যা এক সপ্তাহের জন্য রাজশাহীর সেই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে বের হতে হবে। তাই আজকের দিনটা ও ছুটি নিয়েছে। কিন্তু এই অবসরে মন যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। সব কিছু ছেড়ে বহুদূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে ওর। হৃদয়ের গহীনে এক নাম না জানা দোলাচল, এক অকারণ হাহাকার অনবরত দোলা দিয়ে যাচ্ছে। তাই অস্থিরতা কাটাতে মেহুল ঘর থেকে ধীর পায়ে বাড়ির সামনের ছোট বাগানটায় এসে দাঁড়ালো। ভেজামাটির সোদা গন্ধে চারপাশ মম করছে। মেহুল অপলক দৃষ্টিতে নিজের বাড়ির দিকে তাকালো। একসময় এই বাড়িটা কত চেনা পরিচিত মানুষের গমগম করত। কত আলো, কত হাসি ঠাট্টার আনন্দের গুঞ্জন ছিল এখানে। অথচ আজ সামান্য স্বার্থ আর চরম বিশ্বাসঘাতকতার সব কিছু চুরমার হয়ে গেছে। যে যার মতো আলাদা হয়ে গেছে। পড়ে আছে শুধু স্মৃতি আর বিষাদের পাহাড়। সেসব মনে করে মেহুল বুক ছেঁড়া একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক সেই মুহূর্তে পেছনের দরজার কাছ থেকে রিনরিনে অতি পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো। কেমন আছো মেহুফু? এই নির্জন সকালে আসমকে কেমন একটা পরিচিত ও প্রিয় কণ্ঠ শুনে মেহুল চমকে উঠে পেছনে ফিরে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে এক মিষ্টি তরুণী, পরনে চকলেট রঙের লং স্কার্ট আর হালকা গোলাপি টপ। কোকড়ানো চুলগুলো হালকা করে কাঁধে ফেলে রাখা। মেয়েটি আর কেউ নয়, তার মামা আজমল সাহেবের ছোট কন্যা মিথিলা। শ্যামা গায়ের রঙে মিষ্টি এক মায়াবী মুখের মিথিলা দরজায় দাঁড়িয়ে অপূর্ব এক হাসি ছড়াচ্ছে। তার হাসিতে যেন কোনো খাদ নেই, একরাশ স্নিগ্ধতা আর সফলতা ছড়িয়ে পড়েছে চারপাশে। মেহুল সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে মিথিলাকে পর্যবেক্ষণ করতে লাগলো। আজমল মামার এই ছোট মেয়েটির মধ্যে অন্তত মামি আর আনিকার সেই বিষাক্ত ছায়াটা এখন স্পর্শ করতে পারেনি। মেয়েটি এখনও ঠিক আগের ন্যায় নিষ্পাপ আর স্নিগ্ধ। মেহুলার ভাবনার জগৎ ছিন্ন করে দিয়ে হঠাৎ করেই মিথিলা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। দূর থেকে ছুটে এসে হুট করে মেহুলকে শক্ত করে ঝাপটে জড়িয়ে ধরলো। অনেকদিন পর দেখলে বুঝি বোনকে এভাবে অপলক দৃষ্টিতে দেখতে হয় মেহুফু? মেহুলের বুকে মুখ গুজে রিনরিন কণ্ঠে আবদার মাখিয়ে বলে উঠল মিথিলা। মিথিলার এই আচমকিক ও উষ্ণ জড়িয়ে ধরায় মেহুলের ভিতরে জমে থাকা সমস্ত বিষাদ আর মেঘলা ভাব যেন এক লহমায় উভে গেল। তাই সেও আলতো করে মিথিলার মাথায় হাত বুলিয়ে পরম ভালোবাসায় তাকে জড়িয়ে ধরে মৃদু হাসল। মেহুল মিথিলাকে নিজে জড়িয়ে ধরা থেকে কিছুটা আলাদা করে তার চিবুক ছুঁয়ে মৃদু হেসে বলল, হঠাৎ কিছু না বলে চলে এলি যে? মিথিলা গাল দুটো ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে মিষ্টি আবদারে সুরে বলল, তোমাদের সবার কথা খুব মনে পড়ছিল মেহুফু, তাই আর থাকতে পারলাম না, একবার সারপ্রাইজ দিতে চলে এলাম। মেহুল পরম আদরে মিথিলার কপালে ঝুলে থাকা কয়েকটা চুল সরিয়ে দিয়ে বলল, খুব ভালো করেছিস, চল ভেতরে চল, মামা তোকে দেখলো অনেক খুশি হবেন। মিথিলার এক মুহূর্ত দেরি করল না। সে নিজে দু হাত দিয়ে মেহুলের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে একদম ছোটবেলার মতো ঘেঁষে দাঁড়িয়ে মেহুলের সাথে হাসি মুখে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বুকের ভেতরে জমাট মেঘগুলো মিথিলার এই আগমনে যেন এক লহমায় কিছুটা হলেও হালকা হয়ে এলো মেহুলের। বাড়ির প্রধান ফটক ফেরিয়ে মেহুল আর মিথিলা ভিতরে পা রাখতেই ভেতরের শান্ত পরিবেশটা যেন এক ঝিলিকে আলোয় ভরে উঠল। ঠিক সেই মুহূর্তে মিনারা বেগম দীর ফাঁয়ে সে দিয়ে নিচে নেমে আসছিলেন। বসার ঘরে আর কেউ উপস্থিত ছিল না। হঠাৎ এই সকালে মিথিলাকে সামনে দেখে মিনারা বেগম চমকে উঠে থমকে দাঁড়ালেন। তার চোখে মুখে বিস্ময়ের পর মুহূর্তে ভেসে উঠল অপত্য স্নেহের অপার আনন্দ। প্রায় 4 মাস পর মেয়েটাকে দেখেছেন তিনি। মিনারা বেগম দ্রুত পা চালিয়ে এগিয়ে আসতেই মিথিলা মেহুলের হাত ছেড়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কেমন আছো তুমি? শরীরের যত্ন নিচ্ছ তো ঠিক মতো? মিনিরা বেগমের বুকে মুখ গুজে একাধারে প্রশ্নে ছুড়ে দিল মিথিলা। মিনারা বেগম পরম আদরে মিথিলার মাথায় হাত বুলিয়ে পিঠ চাপড়ে দিয়ে বললেন, আমি খুব ভালো আছি রে সোনা, কিন্তু তুই হঠাৎ
করে না জানিয়ে একা একা চলে এলি? শরীর ঠিক আছে তো তোর? রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? হুম, একদম না। তোমাদের কথা বড্ড মনে পড়ছিল ফুফি, তাই আর থাকতে পারলাম না, মিষ্টি হেসে জবাব দিল মিথিলা। কথা শেষ করেই মিথিলা একটু ফিচিয়ে এসে বসার ঘরের এক প্রান্তের বন্ধ ঘরের দিকে তাকালো। তারপর সুর তুলে জোরে ডেকে উঠল, বাবা, ও বাবা, দেখো তো কে এসেছে। মেয়ের পরিচিত চঞ্চল কণ্ঠ কানে পৌঁছাতে ভেতরের রুম থেকে হুইলচেয়ার চাকা ঘোরানোর শব্দ পাওয়া গেল। একটু পরেই আজমল সাহেব নিজে হুইলচেয়ার গড়িয়ে রুম থেকে বাইরে বেরিয়ে এলেন। বাবাকে দেখে মিথিলা মিনারা বেগমকে ছেড়ে দৌড়ে গিয়ে আজমল সাহেবের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। পরম ভালোবাসায় বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কোলে মাথা রেখে দিল। আজমল সাহেবের চোখ দুটো ছলছল করে উঠল। তিনি কাঁপা কাঁপা হাত দুটো মিথিলার মাথায় রেখে পরম মমতায় চুমু খেলেন। আমার মামুনিটা এসেছে, কতদিন পর দেখলাম তোকে। এই বুড়ো বাবাকে বুঝি দেখতে মন চায় না? রুদ্ধ কণ্ঠে বললেন আজমল সাহেব। বাবা মেয়ের এই স্বর্গীয় দৃশ্য দেখে বসার ঘরের পরিবেশটা এক লহমায় যেন ভীষণ আবেগঘন হয়ে উঠল। ঠিক তখনই পাশের ঘর থেকে দরজার লক খোলার শব্দ হলো। ধীর পায়ে ঘুমে ডুলুমুলু চোখে বাইরে বেরিয়ে এলেন শিরিনা বেগম। তবে মিথিলাকে সামনে দেখে তার মুখে বিশেষ কোনো আনন্দের রেখা ফুটল না, বরং তার চোখে মুখের হাবভাব দেখে স্পষ্ট বোঝা গেল মিথিলা যে আজ হুট করে বাড়ি আসবে সেই বিষয়ে তার বিন্দু পরিমাণ ধারণাও ছিল না। শিরিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে একটু কৃত্রিম মুচকি হেসে হালকা গলায় জিজ্ঞেস করলেন, কখন এলি মিথিলা? হঠাৎ না জানিয়ে চলে এলি যে? মায়ের কণ্ঠ কানে যেতেই মিথিলা আজমল সাহেবকে ছেড়ে উঠে দাঁড়ালো। শিরিনা বেগমের দিকে তাকিয়ে শুধু একটা হালকা শুষ্ক হাসি দিল। এইমাত্র এলাম মা, ইচ্ছে করলো না জানাতে, তাই জানাইনি। ভালো আছো তুমি? অতি সাধারণ কণ্ঠে বলল মিথিলা। শিরিনা বেগম শুধু মাথা নেড়ে সাই জানিয়ে সংক্ষেপে বললেন, হ্যাঁ ভালো। যে মেয়েটি বাড়িতে প্রবেশ করে প্রথমে মেহুলকে আর তারপর মিনারা বেগম কাষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ভালোবাসার ও উষ্ণতার সুবাস ছড়াচ্ছিল, নিজের আপন জন্মদাত্রী মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরার মতো বিন্দুমাত্র উৎসাহ তার ভেতরে দেখা গেল না। এমনকি শিরিনা বেগমের আচরণও মেয়েকে কাছে টানার কোনো তাগিদ দেখা গেল না। মা মেয়ের এই নীরব ব্যবধান যেন পুরো ঘরের আলোতেই একটা হালকা ছায়া ফেলে গেল। ঠিক এসবের মধ্যে দরজার বেল বেজে উঠল। প্রতিদিনের মতো সকালে পার্ক থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরলেন ইকবাল সাহেব। ড্রয়িং রুমে মিথিলাকে দেখেই তিনি একটু অবাক হলেন। মিথিলার সাথে সাথে এগিয়ে গিয়ে তাকে বিনীতভাবে সালাম জানালো। ইকবাল সাহেব সালামের উত্তর দিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলেন, ভালো আছো মা? পড়াশোনা কেমন চলছে ডাকাতি? জি ফুফামণি, ভালো চলছে, নম্র গলায় উত্তর দিল মিথিলা। ইকবাল সাহেব মাথা নেড়ে মিথিলার খোঁজখবর নিয়ে সোজা দোতলায় নিজের ঘরের দিকে চলে গেলেন। আর মেহুল এতক্ষণ নীরব দর্শক হয়ে সবটা দেখার পর বসার ঘরের সোফায় গিয়ে আরাম করে বসলো এবং পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে শুরু করলো। তবে মিথিলা আসার পর থেকেই যেন বাড়ির রান্নাঘরে আবহাওয়া পুরোপুরি বদলে গেল। সকালের নাস্তার জন্য রান্নাঘরে থালা বাসন আর কড়াইয়ের হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেল। মিনারা বেগম আর শিরিনা বেগম দুজনে মিলে সবার জন্য ঢালাও নাস্তা তৈরি করতে লেগে পড়লেন। একসময় সময় গড়িয়ে দেয়াল ঘড়ির কাঁটা তখন সকাল 9:30টার কাছাকাছি। সচরাচর দিনগুলোর চেয়ে আজ টেবিলে খাবারের বহর অনেক বেশি। মিনারা বেগম একে একে টেবিলে ধোয়া ওঠা পরোটা, ভাজি, হালুয়া, মিষ্টি সহ হরেক পদের নাস্তা এনে সুন্দর করে সাজাতে লাগলেন। ঠিক সেই সময়ে উপর থেকে অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে ধীর পায়ে নিচে নেমে এলো মিনার। সে মাঝামাঝি আসতেই সোফায় বসে থাকা মিথিলার দিকে নজর পড়তে মিনারের চোখ দুটো শয়তানিতে চকচক করে উঠল। মিথিলাকে দেখে মিনার নিজের স্বাভাবিক গাম্ভীর্য হারিয়ে মুখে এক দুষ্টুমি ভরা হাসি টেনে উচ্চস্বরে বলে উঠল, ওরে বাবা রে, আজ সকালে সূর্য কোন দিকে উঠল রে ভাই? ঢাকা শহর থেকে আমাদের কুড়েঘরে কোন রাজকন্যা পদার্পণ করলেন? রাস্তা ভুল করে আসা নাকি? মিথিলা মিনারের চঞ্চল রূপ দেখে মিষ্টি করে হেসে বলে উঠল, রাজপ্রাসাদে থেকেও যদি নিজের প্রাসাদকে কুড়েঘরে বলে দাবি করো তবে তো সেটা খুবই অন্যায় মিনার ভাই। মিনার সিঁড়ি থেকে শেষ ধাপে নেমে এসে মিথিলার মাথায় একটা হালকা গাট্টা মেরে বলল,
হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আজ এতদিন পর বুঝি আমাদের কথা মনে পড়লো তোর? মিথিলা হালকা হেসে আদুরে গলায় বলল, তোমাদের কথা তো আমার সব সময় মনে পড়ে মিনার ভাই, শুধু পড়াশোনার প্রবল চাপের কারণে আসতে পারি না। এই যে আজ সব সামলেও হুট করেই চলে আসলাম তোমাদের সারপ্রাইজ দিতে। মিনার একগাল হেসে একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়ল। খানিক বাদে উপর থেকে ধীর পায়ে নিচে নেমে এলেন ইকবাল সাহেব। পরিবারের সবাই টেবিলে আসন গ্রহণ করতেই মিনারা বেগম বরাবরের মতোই নিজ হাতে সবার পাতে একে একে গরম নাস্তা পরিবেশন করতে লাগলেন। অন্যদিকে শিরিনা বেগম তখনও রান্নাঘরের ভেতরে এক মনে পরোটা বেলছিলেন। নাস্তা দেওয়া শেষ হলে সবাই একে একে খাওয়া শুরু করলো। মিনারা বেগম মিথিলার দিকে এক সিল্কি স্নেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মিথিলা, তুই যে আসবি আমাকে আগে একটা ফোন করে জানাতে পারলি না? মিথিলা পরোটার একটা ছোট টুকরো মুখে দিতে দিতে বলল, আসলে ফুপি, আমার এখানে আসার সিদ্ধান্তটা গতকাল রাতে হঠাৎ করে ঠিক হয়েছিল, তাই আর কাউকে ফোন করার সুযোগ পাইনি। তাছাড়া আমি একটা বিশেষ কাজে এসেছি। বিশেষ কাজ? কী কাজে এসেছিস রে? ভার্সিটির কোনো কাজ? মিনারা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মিথিলা প্লেট থেকে মুখ তুলে স্পষ্ট গলায় জবাব দিল, আমি বাবা আর মাকে আমার সাথে ঢাকায় নিয়ে যেতে এসেছি। মিথিলার কথাটা শেষ হতেই যেন পুরো ডাইনিং এরিয়াতে হঠাৎ এক মহা শূন্য নীরবতা নেমে এলো। সবার হাতে চামচ আর নাস্তা খাওয়া যেন থমকে গেল। এদিকে কথাটা রান্নাঘর থেকে শিরিনা বেগমের কানে পৌঁছাতেই তিনি এক প্রকার তোয়ালি দিয়ে হাত মুছতে মুছতে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। এক প্রকার চেঁচিয়ে বলে উঠলেন, মানে কি এসবের? কাকে জিজ্ঞেস করে তুই আমাদের নিতে এসেছিস? হ্যাঁ, আমি কোথাও যাব না। শিরিনা বেগমের এমন উদ্যত ব্যবহারে ডাইনিং টেবিলের পরিবেশটা থমথমে হয়ে উঠল। কেউ কিছু বলার আগে হঠাৎ হুইলচেয়ারে বসে থাকা আজমল সাহেব এক চরম গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমরা আজ দুপুরেই মিথিলার সাথে ঢাকায় যাচ্ছি, আর এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। মিথি আর আমার কথাতে ঢাকা থেকে এখানে এসেছে আমাদের নিতে। শিরিনা বেগম যেন আগুন হয়ে উঠলেন। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই অবস্থায় তোমাকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। আজমল সাহেব এবার কঠোর দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বললেন, তুমি কি এই বয়সে এসে আমার থেকে তালাক চাও শিরিনা? আজমল সাহেবের মুখ থেকে এমন অপ্রত্যাশিত কঠিন শব্দ শুনে শিরিনা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তিনি অবিশ্বাস্য চোখে স্বামীর দিকে তাকিয়ে থতমত খেয়ে বললেন, কি বলছো তুমি এসব? যা বলছি শুনতে পাওনি? আজমল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, তোমার সাথে যে যাব, খাবো, কি থাকবো, কোথায় থাকবো সেটা খেয়াল আছে তোমার? শিরিনাও তেতে উঠে বললেন। তখনই মিথিলা বলে উঠল, আপনাদের কারো থাকার কষ্ট হবে না। আমি একটা ছোটোখাটো চাকরি পেয়েছি, মাসে একটা ভালো স্যালারি পাই, একটা বাসাও ভাড়া নিয়েছি, আশা করি এতে আমাদের হয়ে যাবে। শিরিনা রাগান্বিত চোখে মিথিলাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আজমল সাহেবের কণ্ঠস্বরে বিন্দুমাত্র নমনীয়তা ছিল না। তিনি স্পষ্ট উচ্চারণে জানিয়ে দিলেন, আমার সোজা কথা, তুমি যদি আজ আমাদের সাথে ঢাকায় না যাও তবে আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব। এরপরে তুমি তোমার কী ব্যবস্থা করবে সেটা তুমি নিজে বুঝে নিও শিরিনা। আজমল সাহেবের এমন রুদ্রমূর্তি আর কঠোর বার্তা শুনে শিরিনা বেগম আর একটি বাক্য উচ্চারণ করার সাহস পেলেন না। তিনি আতঙ্কে আর রাগে রীতিমতো ভুলে এক প্রকার গজগজ করতে করতে সেখান থেকে সোজা নিজের রুমের দিকে চলে গেলেন। ডাইনিং টেবিলে নেমে এলো থমথমে ভাব। মিনারা বেগম আর ইকবাল শিকদারের বেশ চিন্তিত মুখে আজমল সাহেবকে বোঝাতে লাগলেন, হঠাৎ করে এমন একটা চরম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আজমল সাহেব ঠোঁটের কোণে মায়াবী কিন্তু ব্যথিত এক চিলতে হাসি ফুটিয়ে বললেন, আপনাদের সাথে তো অনেক বছর থাকলাম ভাইজান, এবার না হয় মেয়েটার সাথে গিয়ে শেষ কটা দিন কাটাই। মানুষের জীবনের তো কোনো ঠিকানা নেই, কখন কি হয়। আজমল সাহেবের এমন আবেগঘন কথার পর মিনারা বেগম বা ইকবাল শিকদার কেউ আর দ্বিতীয় কোনো প্রশ্ন তুললেন না। তবে মেহুল চুপচাপ বসে পুরো দৃশ্যটা দেখলেও সে ভালো করেই জানত মামার এই আচমকিক সিদ্ধান্তের পেছনের আসল কারণটা কী।
গতকাল রাতে সে যখন পানি খেতে রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন মনিয়ার মামার কথোপকথন সে শুনেছে। শাসা আড়াল থেকে তাদের মধ্যকার গোপন কথোপকথন তার কানে এসেছিল। মিনারা বেগম আজমল সাহেব কি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে কিভাবে শিরিনা বেগম চুরি করে আনিকাকে খাবার, টাকা আর ঘরের মূল্যবান জিনিসপত্র পাচার করছেন। মামা হয়তো সব শুনে নিজে এই আত্মসম্মান বোধ আর লজ্জা থেকে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কথা শেষ হতে সবাই পুনরায় যার যার নাস্তায় মনোযোগ দিল। ইকবাল সাহেবের নাস্তা শেষ হতেই তিনি ঘড়ির দিকে তাকিয়ে মিনারকে তাড়া দিলেন। মিনার, তাড়াতাড়ি করো, অফিসে বেরোতে হবে। আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে, জানো তো? জি আঙ্কেল, বলে মিনার রুটির শেষ অংশটুকু ডিম পুড়িয়ে মুখে পুরে দিয়ে দ্রুত বেসিনের দিকে এগিয়ে গেল। সবাই যখন টেবিল ছেড়ে ওঠার উপক্রম করছে ঠিক তখনই মেহুল বেশ কিছুক্ষণ নীরব থাকার পর নিজের বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, বাবা, তোমার সাথে একটা কথা ছিল। ইকবাল সাহেব পা থামিয়ে মেয়ের দিকে তাকালেন। বল মা, কী কথা? মেহুল একটু দ্বিধা কাটিয়ে বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমি আগামীকাল রাজশাহী যাচ্ছি। হঠাৎ মেহুলের এই আচমকিক ঘোষণায় টেবিলের উপস্থিত মিনারা বেগম থেকে শুরু করে ইকবাল শিকদার সবাই চেহারার রং এক লহমায় বদলে গেল। ইকবাল শিকদার সামান্য থেমে কপালে বাজ ফেলে চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, হঠাৎ রাজশাহী? আগে তো আমাকে এই বিষয়ে কিছু বলনি মা। মেহুল তখন পুরো প্রি মেডিকেল ক্যাম্পের বিষয়টি বিস্তারিত বুঝিয়ে বলল এবং এটাও জানালো যে বিষয়টি সে নিজেও গতকালই জানতে পেরেছে। সব শোনার পরে ইকবাল সাহেব বেশ কিছুক্ষণ গম্ভীর চিন্তায় ডুবে রইলেন। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে তোমার সাথে রাতে বিস্তারিত কথা বলবো। ঠিক তখনই মিনার রেডি হয়ে সেখানে এসে হাজির হয়। ইকবাল সাহেব আর কথা না বাড়িয়ে মিনারের সাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ইকবাল সাহেব বেরিয়ে যেতে মেহুল মিনারা বেগমের দিকে তাকালো। মিনারা বেগম বেশ আশঙ্কাজনক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়েছিলেন। মেহুল মণিমায়ের দুশ্চিন্তা বুঝতে পেরে চোখের ইশারায় আলতো করে আশ্বাস দিয়ে বোঝালো, টেনশন করো না মণি, সব ঠিক হয়ে যাবে। নিজের রুমে নিভৃত পরিবেশে বারান্দা ঘেঁষে রাখা ভেতরের চকিতে বসে আছে মেহুল। হাতে একটা থিক কভারে সাইকোলজির বই। মানুষের মনস্তত্ত্ব আর সাইকোলজির জটিল সব মতবাদের উপরেই এখন তার পুরো মনোযোগ নিবদ্ধ। ঠিক তখনই কাঠের দরজায় মৃদু করাঘাতে শব্দ ভেসে এলো। বাইরে থেকে রিনরিনে কণ্ঠে ডেকে উঠল মিথিলা, মেহুপু, ভেতরে আসবো? মিথিলার ডাকে মেহুল বইয়ের ওপর চোখ রেখে শান্ত গলায় বলল, হ্যাঁ আয়। দরজাটা আলতো করে ঠেলে রুমে প্রবেশ করলো মিথিলা। ভেতরে ঢুকে সোজা গিয়ে মেহুলের বিছানার একদম মাঝখানে পা গুটিয়ে বসলো। বসে এসেই ঘরের চারপাশটা গভীর চোখে একবার নজর বুলিয়ে নিল। মেহুলের ঘরটা ঠিক আগের মতোই দবদবে, পরিষ্কার আর পরিপাটি। কোনো কিছুর বিন্দুমাত্র নড়চড় ঘটেনি। শুধু বদলটা হয়েছে তার মেহুপুর ভেতর। সে সবটা শুনেছে তার বাবার কাছে, সাথে তার বান্ধবীরাও তাকে ফোন করে সবটা বলেছিল। নিজের বোনের করা কুকীর্তিগুলো মনে পড়তে মিথিলার শরীর রাগে রিরি করে উঠল। কে বলে বোনেরা একে অপরের প্রতিচ্ছবি হয়? কই, তার আর আনিকার মাঝে তো কোনো কিছুরই মিল নেই, বরং সব অমিল। ভাবতে ভাবতে চারপাশে দেখা শেষে মিথিলা মেহুলের দিকে দৃষ্টি স্থিতে তাকিয়ে একটু দ্বিধা করে বলল, আপু, একটা কথা জিজ্ঞেস করব। মেহুল হাতের বইটা বন্ধ করে সাইড টেবিলে রাখলো। তারপর মিথিলার দিকে ঘুরে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ কর। মিথিলা একটু থমকে মেহুলের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি সত্যি ঠিক আছো তো আপু? মেহুল ঠোঁটের কোণে মায়াবী এক মুচকি হাসি ফুটিয়ে বলল, কেন রে, খারাপ থাকার কথা ছিল বুঝি? না না, আমি ঠিক সেটা বলতে চাইনি আপু। মিথিলা একটু ইতস্ত করে নিচু গলায় যোগ করলো, আসলে আনিকা আপু আর আরমান ভাইয়া যা যা করেছে তারপর থেকে। মিথিলাকে কথা শেষ করতে দিল না মেহুল। সে তৎক্ষণাৎ হাত তুলে তাকে থামিয়ে দিল। শান্ত অথচ সুধীর গলায় বলল, অতীতের সেসব বিষাক্ত কথা বাদ দি মিথি, এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না। তোর কথা বল, ঢাকায় একা একা কেমন আছিস?
মেহুলের কথাতে মিথিলা থেমে গেল, মৃদু হেসে বলল, আমি তো ভালোই আছি আপু, নতুন চাকরি খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে না, আমিও কিছু করতে পারি। মিথিলার হাস্যোজ্জ্বল চেহারা দেখে মেহুলের ঠোঁটের কোণেতেও হাসি ফুটল। অতঃপর সে একটু একটু থেমে গভীর চোখে মিথিলার দিকে তাকিয়ে আলতো করে জিজ্ঞেস করলো, মামির সাথে এখনও রেগে আছিস তাই না? মেহুলের এই একটি প্রশ্নে মিথিলা এক লহমায় চুপ মেরে গেল। ঘরের থমথমে বাতাসে শুধু তার একটা দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া গেল। বেশ কিছুক্ষণ পর মিথিলা চোখ দুটো নামিয়ে অপরাধীর মতো কণ্ঠে বলল, তুমি তো জানোই আপু মা কেমন। তিনি ছোটবেলা থেকেই সর্বদা আমার চেয়ে আনিকা আপুকে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন, আর এখনও দেন। আর এর চেয়ে বড় কারণ আর কি জানো? আমার গায়ের ওই শ্যামলা রঙটা। মিথিলা একটু থেমে একটা কষ্টের হাসি হাসল, যে হাসিতে ফুটে উঠল এক অবহেলিত কন্যা সন্তানের হাজারো জমানো আক্ষেপ। সে বলতে লাগলো, আমি শ্যামলা রঙের দেখতে বলে মা সবসময় আমার প্রতি এক প্রকার উদাসীন ছিলেন। আর আনিকা আপু দেখতে ফর্সা সুন্দর, তাই আপুই মার কাছে রাজকন্যা, মার সবটুকু আদরের একমাত্র দাবিদার। আজও সে বৈষম্য এতটুকুও কমেনি আপু। বাহিক্য রূপটাই যে মার কাছে সন্তানের ভালোবাসার মাপকাঠি ছিল, তা আমি হাড় টের পেয়েছি। সুন্দর আর কালোর মধ্যকার এই বিষাক্ত বৈষম্যের তীব্র আঘাত মিথিলার কণ্ঠে স্পষ্ট হয়ে উঠল। কথাগুলো যেন মেহুলের বুকের ভেতরটা খা খা করে উঠল। সে মিথিলার বুকের অদেখা কষ্টটুকু খুব ভালোভাবে বুঝতে পারল, কারণ শিরিনা বেগমের এই কুরুচিপূর্ণ মানসিকতা আর অন্ধরূপের মোহ সম্পর্কে এই বাড়ির সবাই কম বেশি অবহিত। তাই তো মা হিসেবে শিরিনা মিথিলাকে যে ভালোবাসা দেয়নি, সেটা দিয়েছে মিনারা। আর মিনারার জন্যই মিথিলাকে খুব পছন্দ করে মেহুল, কারণ দুজন মিনার কাছে একসাথে মানুষ হয়েছে। হঠাৎই পরিস্থিতি আর আবহাওয়াটা ভারী হয়ে উঠেছে দেখে মিথিলার হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরল। বিষয় পাল্টানোর জন্য সে হাসি মুখে জিজ্ঞেস করলো, ছেড়ে দে তো সেসব কথা। তোর আইন বিষয়ক অনার্স শেষের প্রিপারেশন কেমন চলছে বল? ভার্সিটির পড়াশোনা সামলাতে পারছিস ঠিকঠাক? আর হ্যাঁ, জীবনে নতুন কোনো বিশেষ কেউ এলো নাকি? এই যে এত পড়াশোনার বাহানা করিস, তা কি আদৌ সত্য নাকি? মেহুলের শেষ কথায় মিথিলা এক মুহূর্তের জন্য লজ্জা পেয়ে মুখ নিচু করে ফেলল। তারপর মেহুলের দিকে তাকিয়ে হালকা দুষ্টুমি সুরে নিজের পড়ার গল্প, হোস্টেল লাইফের নানা জুট ঝামেলা আর জীবনের নতুন নতুন স্বপ্ন নিয়ে কথা বলতে শুরু করলো। এভাবে দুই বোনের মধ্যে একের পর এক খুনসুটি আর হৃদয়ের সুপ্ত অনুভূতির আদান প্রদান চলতে লাগলো। দীর্ঘদিন পর যেন একে অপরের কাছে মনের দরজাটা পুরোটাই খুলে দিল তারা। সকাল থেকে মেঘলা আকাশের সাথে সাথে মেহুলের মনটা যতটা বিষাদে ভারাক্রান্ত ছিল, মিথিলার চঞ্চল উপস্থিতি, তার এই আন্তরিক কথোপকথনে তা যেন আস্তে আস্তে রোদের মতো নির্মল আর হালকা হতে শুরু করলো। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 2টো। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত বিশেষ ফ্লাইটটি অবতরণ করেছে বেশ কিছুক্ষণ আগে। ভিআইপি এক্সিট টার্মিনাল ভেরিয়েন্ট ডাবল ব্রেস্টেড, গাঢ় ব্ল্যাক স্যুট আর চোখে ডার্ক সানগ্লাস ছড়িয়ে অত্যন্ত স্টাইলিশ ভঙ্গিতে হেঁটে বেরিয়ে আসছে সালমান শাহ নেওয়াজ। তার প্রতিটি পদক্ষেপে যেমন ফুটে উঠেছে রাজকীয় আভিজাত্য, তেমনই রয়েছে এক অদ্ভুত প্রখর অহংকার। পারফিউমের তীব্র সুবাসের চারপাশে মাতিয়ে সালমান যখন লম্বা কদমে হেঁটে এগোচ্ছিল, তখন আশেপাশের সব নারীর দৃষ্টি এক লহমায় তার উপর এসে আটকে গেল। কিন্তু সালমানের সেদিকে সামান্যতম মনোযোগও নেই। আশেপাশের জগৎ তার কাছে পুরো অর্থহীন, কারণ সালমানের সমস্ত মন প্রাণ আর ধ্যান জ্ঞান এখন শুধুই তার অপ্সরার উপর নিবদ্ধ। টার্মিনালের বাইরে পা রাখতে সামনে ব্র্যান্ডে নিউ ব্ল্যাক মার্সিডিজ ভ্যান্স এসে থামলো। সালমানের মুখোমুখি এসে দাঁড়ালো রবি। সাথে সাথে গাড়ি থেকে নেমে পেছনের সব সাঙ্গপাঙ্গরা মাথা নত করে অত্যন্ত শ্রদ্ধায় কুপকাত হয়ে তাকে কুর্নিশ জানালো। সালমান রবিকে দেখে অন্য কোনো কুশল বিনিময় ছাড়াই সোজা গম্ভীর গলায় প্রশ্ন ছিল, ও কোথায়? ওর সমস্ত ইনফরমেশন জোগাড় হয়েছে?
রবি বিন্দুমাত্র বিলম্ব না করে অত্যন্ত সতর্কতার সাথে একটা নেভি ব্লু কালারের সিক্রেট ফাইল সালমানের দিকে বাড়িয়ে দিল। সালমান গাড়ি পেছনের সিটে গিয়ে বসে অধীর আগ্রহে ফাইলটি খুলতে শুরু করলো। ফাইলটা খুলতে প্রথম পাতায় ডাক্তারের অ্যাপ্রন পরিহিত মেহুলের এক মায়াবী ও অপূর্ব ছবি ভেসে উঠল। সালমান যেন নিজের অজান্তে শ্বাস আটকে ফেলল। সে এক অদ্ভুত মুগ্ধতায় নিজের আঙ্গুলে ডগা দিয়ে ছবির মেহুলের স্নিগ্ধ মুখশ্রী আলতো করে ছুঁয়ে দেখল। এক অদ্ভুত শিহরণ জাগালো তার সর্বাঙ্গে। অতঃপর তার ধারালো দৃষ্টি ঘুরে গেল ফাইলের প্রতিটি ছত্রে ছত্রে লেখা টেক্সটগুলোর ওপর। নাম অপসরি মেহুল ইকবাল, পিতার নাম শিকদার জাভেদ ইকবাল, মাতার নাম মোহনা শিকদার, জন্মস্থান চট্টগ্রাম, স্থায়ী ঠিকানা চট্টগ্রাম, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, রক্তের গ্রুপ, পছন্দের রং, পছন্দের স্থান, খাবার, কাজের ক্ষেত্র, অভ্যাস থেকে শুরু করে মেহুলের জীবনের প্রতিটা খুঁটিনাটি নিখুঁতভাবে লেখা রয়েছে সেখানে। সালমান লাইনগুলো বারবার পড়তে লাগলো, যেন প্রতিটা অক্ষর তার মস্তিষ্কে আর হৃদয়ে স্থায়ীভাবে মুখস্থ করে নিচ্ছে। তার অপ্সরার প্রতিটি বিস্তারিত তথ্য এখন তার হাতের মুঠোয়। ঠিক তখনই গাড়িটা এয়ারপোর্টের মেন সিগন্যালে স্লো হতে সালমান অভ্যাসবশত গাড়ির কাছের ব্ল্যাক গ্লাসের দিকে তাকালো, আর অমনি তার বুকের ভেতর রক্তক্ষরণ যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। গাড়ির ঠিক কয়েক গজ সামনে রাস্তার একপাশে হালকা বাতাসে ওড়না সামলে দাঁড়িয়ে আছে স্বয়ং মেহুল। সালমানের জীবনের গতি যেন সেখানে এক লহমায় থমকে গেল। এই প্রথমবার সে নিজের রক্ত মাংসের অপ্সরাকে এত কাছাকাছি নিজের চোখের সামনে দেখছে। 4 থেকে 5 সেকেন্ডের এক সামান্য ঝলক মাত্র, কিন্তু সালমানের কাছে মনে হলো এই 5 সেকেন্ড যেন অনন্তকালের চেয়েও বড়, এক স্বর্গীয় অনুভূতির পূর্ণতা। মেহুলের ওই স্নিগ্ধ মুখ, উদাস দৃষ্টি আর মায়াবী রূপ তাকে মুহূর্তে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দরজা খোল রবি, ওপেন দ্য ডোর রাইট নাও। সালমান এক প্রকার পাগলের মতো চিৎকার করে উঠল। হুট করে সালমানের এমন উন্মাদের মতো চিৎকারে রবি থতমত খেয়ে দ্রুত সেন্ট্রাল লক আনলক করে দিল। সালমান গাড়ির দরজা এক ঝটকে খুলে প্রায় রীতিনীতি বুলু হুড়মুড় করে বাইরে বেরিয়ে এলো। মেহুল! সালমান হন্য হয়ে চারপাশে খুঁজতে লাগলো। সানগ্লাসটা খুলে পকেটে পুরে সে পাগলের মতো প্রতিটা মানুষের মুখ দেখছে, কিন্তু কোথায় মেহুল? কোথায় তার অপ্সরা? বীরের মাঝে সে যেন এক লহমায় হাওয়ায় মিলিয়ে গেল। এদিকে সালমান যখন বীরের মাঝে এক বুক হাহাকার আর তীব্র ব্যাকুলতা নিয়ে মেহুলকে খুঁজে মরছে, ঠিক তখনই মেহুল মিনারা বেগম আর মিনারকে নিয়ে নিজেদের গাড়ি চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কারণ আজমল মামা শিরিনা বেগম আর মিথিলাকে ঢাকা অভিমুখী ফ্লাইটে বিদায় জানাতেই তারা সবাই দ্রুত একসাথে বিমানবন্দরে এসেছিল। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা! সালমান মেহুলকে সামনাসামনি দেখে ফেললেও মেহুল জানতেই পারল না যে তার অস্তিত্বের পিছু নিয়ে এক তীব্র তাণ্ডব আজই এই শহরে অবতরণ করেছে। ইকবাল সাহেবের রুমে মুখোমুখি বসে আছে মেহুল। বেশ কিছুক্ষণ দুজনেই নিশ্চুপ। ঘরের থমথমে নীরবতা ভেঙে অবশেষে ইকবাল সাহেবের ভারাক্রান্ত কণ্ঠে বলে উঠলেন, তাহলে তুমি রাজশাহী যাচ্ছই মা? মেহুল একটু নীরব থেকে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, আমাকে আমাদের টিমের সাথে যেতেই হবে। এটা আমার পেশাগত দায়িত্ব। মুহূর্তে ইকবাল সাহেবের চোখে মুখে এক অদ্ভুত অসহায়ত্ব আর অনিশ্চয়তার ছায়া ফুটে উঠল। তিনি আকুল দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, না গেলে চলে না মা? এই হাসপাতালেই থেকে নিজের কাজ করন, না হয় দরকার পড়লে বাবা তোমার জন্য নিজের খরচে একটা বড় ফ্রি ক্যাম্পেইন ব্যবস্থা করে দিচ্ছে। মেহুল তার বাবার মনের ভেতরের অচেনা ভয় আর দ্বিধাদ্বন্দ্ব বুঝতে পারল। তাই সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ইকবাল সাহেবের দুটো হাত পরম মমতায় নিজের হাতের মুঠোয় নিল। তারপর আলতো হেসে বলল, দুনিয়ায় যাই বলুক না কেন, আমি তুমি ছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না বাবা। তাই তোমার ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর আমি তো একজন ডাক্তার বাবা, পরিস্থিতি যাই হোক কখনো নিজের দায়িত্ব থেকে পিছিয়ে আসতে পারি না। তুমিই তো আমাকে শিখিয়েছিলে জীবনে যাই হয়ে যাক না কেন
কখনো হেরে যেতে নেই, বাধা যত বড়ই হোক। শত গুণ শক্তি দিয়ে এগিয়ে যেতে হয়। মেহুলের এই পরিপক্ক সাহসী কথা শুনে ইকবাল সাহেব যেন নতুন করে বুড়ো বুকে সাহস ফিরে পেলেন। তিনি মনের সব শঙ্কা জেরে ফেলে গভীর স্নেহ করে বললেন, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস মা, তবে বাবা হয়ে আমি তোকমাকে আটকাবো না। শুধু এতটুকু সবসময় মনে রাখবি, জীবনে চলার পথে তুমি নিজের পাশে কাউকে পাও বা না পাও, তোমার এই বুড়ো বাবাকে সবসময় নিজের ছায়া হিসেবে পাবে। মেহুল এক সিলতে মিষ্টি হেসে পরম শ্রদ্ধায় বাবার হাতের মুঠোয় নিজের হাত ছুঁয়ে ভালোবাসার পরশ দিল। অতঃপর সে খাটের পাশের ড্রয়ারের দিকে এগিয়ে গেল। ড্রয়ার খুলে ইকবাল সাহেবের রাতের নির্দিষ্ট কিছু ওষুধ বের করে এক গ্লাস পানি সহ বাবার হাতে বাড়িয়ে দিয়ে বলল, এবার চুপচাপ ওষুধটা খেয়ে নাও তো। ইকবাল সাহেব বাধ্য সন্তানের মতো ওষুধটা খেয়ে নিঃশব্দে খাটে শুয়ে পড়লেন। মেহুল ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে ঘরের মেইন লাইটে নিভিয়ে দিয়ে তারপর মৃদু কণ্ঠে বলল, গুড নাইট বাবা। বলে কক্ষ থেকে বের হয়ে মেহুল সোজা নিজের রুমে চলে এলো। ভেতর থেকে দরজার লকটা আটকে দিয়ে সে সোজা গিয়ে নিজের আলমারিটা খুলল। আলমারির একদম ভেতরের গোপন কোণ থেকে বের করে আনলো তার প্রয়াত মায়ের স্মৃতি বিজয়ী সেই পুরনো ডায়েরিটা। বেশ কিছুক্ষণ ডায়েরির পৃষ্ঠাগুলো অলস আঙুলে উল্টে পাল্টে দেখে সে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। রাতের শীতল বাতাসে মেহুল চুলগুলো হালকা উঠছে। আকাশে মেঘের ঘনঘটা কাটার পর থালা বাসনের মতো জলজল করছে পূর্ণাঙ্গ চাঁদ। মেহুল অপলক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে যেন কাল্পনিকভাবে তার মায়ের সাথেই কথা বলতে লাগলো। মা, তুমি যেখানেই থাকো নিশ্চিন্তে থেকো। তোমার শেষ ইচ্ছে আমি শত কষ্টের বিনিময়ে হলেও পূরণ করব। আমি বাবাকে কখনো একা হতে দেব না। বাবার পাশে সবসময় বটবৃক্ষের মতন দাঁড়িয়ে থাকবো, কথা দিলাম মা। মেহুল যখন উদাস মনে রূপালী আকাশের দিকে তাকিয়ে নিজের ভাবনায় সাঁতার কাটছিল, ঠিক তখনই তাদের বাড়ির সামনে নিজম গলির ল্যাম্পপোস্টার নিচে আবছা ছায়ায় দাঁড়িয়ে ছিল এক সুঠামদেহী মানব মূর্তি। পুরো কালো কাপড়ে নিজেকে আবৃত করে ল্যাম্পপোস্টের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সালমান। আজ দুপুরের পর থেকে মেহুলকে একটুখানি দেখার আকুলতায় সেই দূর থেকে নজর রাখছিল। অবশেষে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। তার রূপকথার অপ্সরা এখন তার চোখের ঠিক সামনে খোলা বারান্দায় দাঁড়িয়ে আছে। মাঝে কয়েক গজ দূরত্ব আর একরাশ অন্ধকার ছাড়া আর কোনো ব্যবধান নেই। বাহিক্য দূরত্ব থাকলেও সালমানের মনে হচ্ছে তার হৃদয় আজ অপ্সরার হৃদয়ের বড্ড কাছাকাছি চলে এসেছে। সালমানের চোখ দুটোতে আজ গভীর এক অদ্ভুত মুগ্ধতা আর অনুভূতির প্রখর আলো জ্বলছে। সে বারান্দায় দাঁড়িয়ে থাকা মেহুলের মায়াবী অবয়বের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে এক সিলতে মোহাচ্ছন্ন হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমার আধার মেটানোর একমাত্র আলো তুমি, আমার অপ্সরা। বহুদূরে পালিয়েও লাভ নেই, কারণ এই সালমান শাহ নেওয়াজ সীমানা ছাড়িয়ে যাওয়ার যে তোমার সাধ্যে নেই। এদিকে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে হুট করে মেহুলের দৃষ্টি নিচে শান্ত নিঝুম গলিটার দিকে চলে গেল। আর অমনি ল্যাম্পপোস্টের হলুদ আবছা আলোয় তার চোখ আটকে গেল নিচে দাঁড়িয়ে থাকা মূর্তিটার উপর। রাস্তার ঠিক ওপারে ল্যাম্পপোস্টকে ফিট দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কুচকুচে কালো পোশাকে নিজেকে ডেকে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পুরুষ। অন্ধকারে আবছা ছাপিয়ে ঠিক সেই মুহূর্তে দুজনের চোখাচোখি হয়ে গেল। উপরে বারান্দায় দাঁড়িয়ে থাকা স্নিগ্ধ মেহুল আর নিচে দাঁড়ানো মোহাচ্ছন্ন সালমান। চোখে চোখ মিলতে সালমানের বুকের ভেতরটা যেন তোলপাড় করে উঠল। আর মনে হলো চারপাশের সময়, বাতাস আর মহাবিশ্বের গতি যেন এক লহমায় থমকে স্থির হয়ে গেছে। পুরো দুনিয়ায় এখন আর কেউ নেই, আছে শুধু তার অপ্সরা আর সে নিজে। চোখের পলকে কয়েক সেকেন্ডের ছাউনিতে সালমানের প্রতিটি ধমনীতে যেন উন্মাদের মতো ভালোবাসার উষ্ণ স্রোত বয়ে গেল। এদিকে মেহুল বুড়োজোড়া মারাত্মকভাবে কুঁচকে ফেলল। শ্রাবণের এই ব্যবসা গরমে যেখানে স্বাভাবিক পাতলা কাপড়ও টেকাই দেয়, সেখানে একটা মানুষ টুপি হুডি দিয়ে নিজেকে এরকম
মুড়িয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে তাদের বাড়ির দিকে এভাবে হা হা করে তাকিয়ে আছে। মেহুল বিরক্ত আর তাচ্ছিল্য নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাতে গালি দিয়ে নিচে তাকালো। তারপরে এক সিলতে বিদ্রুপাত্মক হাসি হেসে আপন মনে ফিসফিস করে বলে উঠল, পাগল নাকি রে বাবা? এই কাঠফাটা ব্যবসা গরমেও কেউ এমন কম্বল মার্কা পোশাক মুড়ি দিয়ে রাস্তায় খাড়া হয়ে থাকে? দিন দিন দেখছি এই শহরে পাগলের আনাগোনা বড্ড বেড়ে যাচ্ছে। পাবনা থেকে পালিয়ে সোজা আমাদের বাড়ির সামনে এসে ল্যাম্প পোস্ট ধরে ধ্যানে বসলো নাকি আবার? কথাটা বলেই মেহুল সালমানের মহাজাগতিক সেই প্রেমময় চাহনিকে এক পুড়ে উড়িয়ে দিয়ে আর সেখানে দাঁড়ালো না, বরং রুমের দিকে এগিয়ে গিয়ে বারান্দার কপাট দুটো ঠাস করে বন্ধ করে দিল। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা সালমানের গোর তখনও কাটেনি, কিন্তু হঠাৎ বারান্দার দরজা বন্ধের শব্দে সে থমকে গেল। কিন্তু পরক্ষণে তার ঠোঁটের কোণে হাসি রেখা আরও গাঢ় হয়ে ফুটে উঠল। সে এক রহস্যময় হাসি দিয়ে আওড়ালো, এটা তো কেবল ক্ষণিকের আড়ালে যাওয়া। মনে রেখো অপ্সরা, সময় বদলায়, পরিস্থিতি পাল্টায়, নাটকের দৃশ্যপটও বদলে যায়, কিন্তু বদলায় না কেবল এই হৃদয়ের স্পন্দন, তোমার প্রতি জমা রাখা ভালো লাগা আর সেই প্রথম দিনের তীব্র সম্মোহন। তোমাকে যেদিন প্রথম মন দিয়েছিলাম তুমি তখন এক নাদান অবুঝ বালিকা, আর আজ তুমি এক পূর্ণাঙ্গ মানবী। সত্যি বলতে তোমার সেই ছেলে মানুষই রূপটা আমি আজ অবধি ভুলতে পারিনি। আর সেখানে আজকের এই রূপ, এই রূপে তোমাকে ভুলে থাকা যে কতটা অসম্ভব তা তুমি কল্পনাও করতে পারবে না অপ্সরা। তাই আমার হৃদয়ে সেনার সীমা নেই। যখন তোমার আগমন আরও একবার হলো, আমার এই তৃষ্ণার্ত দৃষ্টিতে যখন বীরের মাঝেও কেবল তোমাকেই খুঁজে নিল, তখন বুঝে নিও এই মায়াজাল থেকে তোমার আর কোনো মুক্তি নেই। সেদিন পরিস্থিতির কারণে মন থেকে চেয়েও তোমাকে আটকে রাখতে পারিনি, কিন্তু আজ থেকে তুমি হাজার চেষ্টা করেও আমার থেকে দূরে যেতে পারবে না, কারণ সেদিন সময়টা হয়তো তোমার অনুকূলে ছিল, কিন্তু আজকের এই ভাগ্য, এই মুহূর্ত আর এই পুরো সময়টা কেবলই মাত্রই আমার। চলবে তো ভিউয়ার্স, এতদিন গল্প না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করবো এই গল্পটা প্রতিদিন দেওয়ার জন্য। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর গল্পটাকে নিয়ে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন। প্রতিদিনই তো লাভ, নেক্সট এরকমই কমেন্টস করেন। আজকে না হয়তো এই চরিত্রগুলোকে নিয়ে কমেন্টস করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।